আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তারেক রহমানকে পিটিয়ে জখম করল জামায়াতে ইসলামের লোকজন। আওয়ামী লীগের পক্ষে কথা বললেই তাকে হাসপাতালে যেতে হবে ঘোষণা জামায়াত আমিরের। এবং জুলাই অভ্যুত্থানের সময় পদত্যাগ করতে চেয়েছিলাম আদালতে, বললেন পলক। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার দাবি অনুযায়ী পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর কাঠগড়ায় এ কথা জানান পলক। তিনি বলেন, ২০২৪ সালের ২ অগস্ট জুলাই আন্দোলনকারীদের দাবি মেনে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। মন্ত্রিসভার বৈঠকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছি। এছাড়া আমার পদত্যাগের সিদ্ধান্তটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলাম। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলক ও সজীব ওয়াজেদ জয়ের অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন আইনজীবীরা। এদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ ও জয়ের আইনজীবী রাষ্ট্রনিযুক্ত মঞ্জুর আলম। এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। এদিন শুনানিতে পলকের আইনজীবী বলেন, ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এতে আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে জুনায়েদ আহমেদ পলকের কোনো দায় নেই, সুতরাং তার অব্যাহতি চাই। পলাতক আসামি জয়ের আইনজীবী মঞ্জুর আলম বলেন, জয়ের নির্দেশে পলক ফেসবুকে পোস্ট দিয়ে উস্কানি ও প্ররোচনা দেন এমন অভিযোগ আনা হয়েছে, কিন্তু পোস্টে জয়কে ট্যাগ করেননি পলক। এমনকি জয়ও কথিত পোস্টে লাইক, কমেন্ট কিংবা শেয়ার দেননি। এছাড়া সরকারের অবৈতনিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন জয়। তার অধীনে কোনো মন্ত্রণালয় ছিল না, সুতরাং এ মামলায় আনা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ট্রাইব্যুনালকে মঞ্জুর আলম বলেন, সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য ভবিষ্যতে যে কোনো দায়িত্বে আসতে পারেন তিনি, তাই তাকে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ড জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬:৪২ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে ৬:৫২ যমুনার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড ইউনুস লন্ডন সফরকালে তার সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের সেই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দেন। যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর গত ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেয়া হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে আজ তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন। পোস্টাল ব্যালটে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি এই ক্ষেত্রে ওঠা অনিয়মের অভিযোগ বিষয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। যারা পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণের কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ব্যাখ্যা দিতে হবে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহুদ্দিন। পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম ও প্রতীক সহ যে সাধারণ ব্যালট ব্যবহার করা হয় সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা উচিত। এতে সব নির্বাচনী এলাকার জন্য আলাদা আলাদা প্রতীক সংবলিত ব্যালট ছাপানোর প্রয়োজন হবে না। এতে জটিলতাও কমবে। নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে সালাহুদ্দিন আহমেদ বলেন, ভোটার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ভোটার স্লিপে ভোটারের নম্বর, প্রার্থীর নাম ও প্রতীক থাকা প্রয়োজন। আমরা চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক। ভোটার স্লিপের মাধ্যমে ভোটের নম্বর ও প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পাওয়া সহজ হয়। ভোটার স্লিপ দেওয়া মানেই ভোটে প্রভাব নয়। ভোটার নিজেই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে।
নির্বাচনকে কঠিন না করে ভোটারদের সহযোগিতা করা উচিত। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আগে নির্বাচন কমিশনের অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল। সেটি পোলাবক প্রচার ছিল না। কিন্তু বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের নীরবতা বিএনপির নজরে এসেছে। এর আগে সালাহুদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড মুহাম্মদ জকরিয়া ও বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রবাসে পোস্টাল ব্যালট বিতরণে অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ইসলামী। দলটি বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাহরাইন বা বিদেশে জামায়াতের কোনো শাখা নেই। যেখানে দলের কমিটি নেই সেখানে রাজনৈতিক নেতা হওয়ার প্রশ্নই ওঠে না। তাই উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর সুযোগ নেই। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড এএইচএম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচনের মাঠে সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না তাদের হয়রানির জন্য জরিমানার নোটিশ দেওয়া সহ নানা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের অভিযোগের কাগজের স্তূপ পড়ে থাকলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দলীয় প্রধানদের প্রোটোকল ও নিরাপত্তার ক্ষেত্রেও সমতা রক্ষা করা হচ্ছে না। এর আগে গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড, মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছে। বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হামিদুর রহমান আজাদ বলেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা এ ধরনের কোনো কাজ করিনি। এটা বলার মানে হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। জামায়াতের এই নেতা বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না গেলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। তপশিল অনুযায়ী নির্বাচনের প্রচার শুরু হবে 22 জানুয়ারি থেকে, কিন্তু বেশ কিছু এলাকায় বিশেষ কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচার চালাচ্ছেন। তবে জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রচার চালাচ্ছেন না, দলীয় সভা সমাবেশ করছেন। এটি করতে বাধা নেই, কিন্তু জামায়াত প্রার্থীর নামে অভিযোগ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী কর্মকর্তারা শতপ্রণোদিত হয়ে জামায়াত প্রার্থীদের হয়রানি করছেন। কমিশনকে আমরা বলেছি এটা বন্ধ করতে হবে। হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ যখন দেখে সরকার ও নির্বাচন কমিশনের সহায়তায় কেউ বিশেষ সুবিধা পাবে, সেটা ভোটারকে প্রভাবিত করবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, একটি দলের ফ্যামিলি কার্ডের দামি বিতরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে জামায়াতের 5 সদস্যের একটি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার ও ব্যারিস্টার নাজিব মোমেন।